সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। আমি বিগত ভিডিওতে আমি ত্রিকোণমিতির যে মেন বেসিক, সেই বেসিক নিয়ে আলোচনা করেছি। এখন আমি প্রথম থেকে উদাহরণ থেকে আমরা করা শুরু করব। তো উদাহরণ 1 লেখা আছে, থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। আচ্ছা, এখন অতিভুজ তো আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আমরা এটা মনে রাখবো সবসময়। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আমরা বিপরীত বাহুকে কি বলি? লম্ব বলি। তো এটাকে অনেক সময় আমরা বিপরীত বাহু হিসেবে বলতে পারি। তো আবার বলছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে আমরা এখানে ভূমি হিসাবে বলতে পারি। যে কী হিসাবে বলতে পারি? ভূমি হিসাবে বলতে পারি। তো আমরা এই থিটা কোণের সাপেক্ষে যদি বের করতে চাই, এই কোণের যে বিপরীত বাহু, এটাকে বলা হয় বিপরীত বাহু। তো বিপরীত বাহু মানে লম্বকে বোঝায়। তো আমরা এই কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। আর যেহেতু কোণ বরাবর ভূমির উপরে দাঁড়িয়ে আছে, এর জন্য সেটাকে বলা হয় ভূমি। তো এই অংশটুকু আমরা চাইলে ভূমি বলতে পারি। এবং এখন এই বাহুটা কিন্তু বাকি আছে, তো আমরা এই বাহুটাকে বলতে পারি অতিভুজ। তো আমরা সবসময় জানি যে অন্যান্য অর্থাৎ লম্ব এবং ভূমি, এই দুইটা বাহুর থেকে অবশ্যই কিন্তু অতিভুজ কিন্তু কী হবে? বড় হইতে হবে। অর্থাৎ অতিভুজ কখনো ভূমি থেকে ছোট এবং অথবা লম্ব থেকে কিন্তু অতিভুজ কিন্তু ছোট হতে পারবে না। অবশ্যই কিন্তু অতিভুজ কিন্তু বড় হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বলতে পারি যেখানে এই যে থিটা কোণের যে বিপরীত বাহুটা, সেটা লম্ব, আর এটা ভূমি, এবং এটা অতিভুজ। আবার একইভাবে খনন চিত্র যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব এখন আমাদের এই যে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা অতিভুজের কথায় যদি আসি, অতিভুজ লম্ব বাই ভূমি। অতিভুজ যদি আমরা বলি, এখানে শুধুমাত্র অতিভুজ হবে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, সেটা লম্ব। লম্ব মানে সন্নিহিত বাহু। তো লম্বের আরেক নাম আমরা বলতে পারি সন্নিহিত বাহু আমরা বলতে পারি। তো এখন অতিভুজ, তাহলে আমরা এখানে অতিভুজের ব্যাপারটা পরে আসুক। তারপর আমরা যদি বলি সন্নিহিত বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু, তারপরে যে বিপরীত বাহু। হ্যাঁ, তো আমরা অতিভুজ যদি বলি, তাহলে এই যে কোণে বিপরীত বাহু তো লম্বই, তাহলে আর এটা তাহলে নিঃসন্দেহে কী হবে? ভূমি হবে। বা সন্নিহিত বাহু যদি হয় আর এটা অতিভুজ, তাহলে অতিভুজ হবে পি, লম্ব হবে আর বিপরীত যে বাহু সেটা হবে আর সন্নিহিত যে বাহু সেটা হবে কিউ। ঠিক একইভাবে আমরা যদি ঘনং চিত্রে যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে এই সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটা হবে লম্ব, অর্থাৎ এটা লম্ব, এবং এই কোণের, এবং এটাকে আমরা কি বলতে পারি? দেখো, এই যে তাহলে এটা বর্তমানে কি হিসাবে আছে? ভূমি হিসাবে আছে। তো আর আমরা বলতে পারি সেটা অতিভুজ। ঠিক আছে, অর্থাৎ এই যে EF যে বাহুটা, সেটা অতিভুজ। আমরা ভূমি হিসেবে কি বলবো? ভূমি আমরা বলতে পারি যে সন্নিহিত বাহু। হ্যাঁ, আর বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। এবার আমরা যদি সমকোণের বিবেচনায় যদি নিয়ে আসি, সমকোণের ক্ষেত্রে, তো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, অর্থাৎ এটা একটা অতিভুজ। আবার এই যে সমকোণ আমরা জানি 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু অতিভুজ, এবং এই কোণের বিপরীত বাহু অতিভুজ। তো পরবর্তীতে উদাহরণ 2 আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ তো আমরা জানবো। এখন সন্নিহিত মানে ভূমি, আর বিপরীত বাহু মানে লম্ব। আমরা এগুলা এখন বের করার চেষ্টা করব। আমরা যদি এই চিত্র দিকে খেয়াল করি, তাহলে দেখবো এই যে আলফা কোণ, এটা বিটা কোণ। তো কোণকে অনেকভাবে প্রকাশ করা যায়, আলফা, বিটা, গামা, এ, বি, তারপরে সি। হ্যাঁ, তো আরও অনেক সংখ্যা দিয়ে আমরা প্রকাশ আলফাবেট দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই যে এই কোণটার সাপেক্ষে যদি আমি এখানে বলি আলফা কোণের সাপেক্ষে, অর্থাৎ আলফা কোণের সাপেক্ষে, তো আলফা কোণের সাপেক্ষে আমরা বলবো অতিভুজ হবে। আমরা জানি যেহেতু এটা একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তো অতিভুজ, তারপরে লম্ব বা আমরা বিপরীত বাহু, এবং একটা সন্নিহিত বাহু। হ্যাঁ, সন্নিহিত যদি আমরা বলি, তো সন্নিহিতের ক্ষেত্রে তাহলে অতিভুজ এখানে কি হবে? এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি লম্ব হয়, তাহলে লম্ব এখানে কত? 24। আর এটা তাহলে ভূমি।
তো আমরা এখানে ভূমি বলতেই পারি, ভূমি হচ্ছে 7 হবে এবং অতিভুজ হবে 25। এই যে খেয়াল করে যে সমকোণ আছে, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ কিন্তু বলা হয়। এটা কোন কোণের সাপেক্ষে আমরা করলাম? এই আলফা কোণের সাপেক্ষে। আবার যদি আমরা বিটা কোণের সাপেক্ষে যদি আমরা করি তাহলে অতিভুজ কোণটা হয়। তাহলে বিটা কোণের সাপেক্ষে করলে এই কোণে বিপরীত বাহুকে বলা হবে হচ্ছে লম্ব, বিটা কোণে, যেটা হচ্ছে বিটা কোণ। এই যে এই কোণটাকে যদি আমরা বলি, এই বিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হবে। তো এখানে হচ্ছে অতিভুজ, লম্ব আমরা বলবো হচ্ছে লম্ব হচ্ছে 7, আর যেহেতু এটা লম্ব তার মানে অতিভুজ কিন্তু ঠিকই থাকবে, অতিভুজ। আর ভূমি এখানে কত হবে? ভূমি হবে 24। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো। আমরা হচ্ছে বিভিন্ন এমসিকিউতে এবং গাণিতিক সমস্যা সমাধানের সময় এই জিনিসগুলোকে আমরা খুব বেশি ব্যবহার করব। পরবর্তীতে আমরা আরেকটা সমস্যায় চলে যাব, উদাহরণ 3-এ। উদাহরণ 3 বলা আছে যে tan a ইকুয়াল হচ্ছে 4/3 যদি হয়। তো আমরা এটাকে যদি একটু সলভ করতে চাই, আমরা লিখব tan a যদি 4/3 হয়, তো tan 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তো আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কেমন? সাইন, কস, ট্যান, সেক, কসেক, এগুলো আমরা বের করার চেষ্টা করব। তো tan এখানে 4/3 যদি হয় তাহলে আমরা বলবো tan এখানে 4/3, আর tan মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই, আমরা বলতেই পারি ভূমি। তো লম্ব বাই ভূমি হলে এখানে লম্বের যে মানটা সেটা হবে 4 এবং ভূমির যে মানটা সেটা হবে 3। তো লম্ব বাই ভূমি, তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে আমার এখানে অতিভুজের প্রয়োজন। তো আমরা যদি অতিভুজটা নেওয়ার কাজ করি, অর্থাৎ অতিভুজ আমরা বের করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে নিই, অর্থাৎ এটা যদি একটা এ কোণ হয়, এটা যদি একটা আমরা সমকোণ যদি ধরি, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, আমরা এ কোণের সাপেক্ষে কাজ করার চেষ্টা করব। তো এই tan a থেকে যদি আমরা কাজ করি, তো tan হচ্ছে লম্ব, হচ্ছে এখানে লম্ব হচ্ছে 4, যদি সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর ভূমি এখানে হচ্ছে 3, আর লম্ব এখানে আসতেছে 4। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান। তো সেক্ষেত্রে তাহলে আমরা এখন আবার লিখতে পারবো যে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস হতে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, আর তারপর হচ্ছে ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে সেটা আমরা জানি। এখন আমাদের কাজ হচ্ছে যেভাবেই হোক হচ্ছে অতিভুজের মানটাকে বের করে নিয়ে আসা। তো অতিভুজের মানটা যদি আমরা এখানে বের করতে চাই, আমরা এখানে কার যে লম্বের মান আছে, ভূমির মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে অতিভুজের মতোই থাকুক। তো লম্ব মানে হচ্ছে এখানে 4 স্কোয়ার, আর এখানে ভূমি হচ্ছে 3 স্কোয়ার। অতিভুজ যদি আমরা বলি 4 4 16, 3 3 9, তখন হবে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 25। তো 25 হলে এই পাশে স্কোয়ার আমরা জানি, ওই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট ওভার। তো অতিভুজ, তো প্লাস মাইনাস এখানে রুট ওভার 25। তো 25 হলে এখন আমরা পরবর্তীতে বলতে পারবো যে 25, তাহলে অতিভুজ হচ্ছে ইকুয়াল, এখানে হবে অবশ্যই শুধুমাত্র 5, কারণ আমরা জানি দূরত্ব কখনোই কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। দূরত্ব, সময়, মানুষের বয়স, উচ্চতা, এগুলো কখনোই ঋণাত্মক হয় না। তো এখানে অতিভুজের মানটা কত? অতিভুজের মান আসতেছে 5। তো আমরা এখন অন্যান্য অনুপাত বের করব। এখন আমরা বের করার চেষ্টা করব সাইন এ হবে হচ্ছে লম্ব বাই, এই যে এভাবে আমরা বলবো, সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এখানে 4/5। তারপর সাইনের উল্টা হচ্ছে কোসেক, আমি এটা হচ্ছে প্রথম ক্লাসে আলোচনা করেছি এগুলো নিয়ে, এখানে হবে 5/4। তারপর হবে হচ্ছে কজ, আমরা জানি কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে হচ্ছে 3, তাহলে 3/5, আর কজের উল্টা হচ্ছে সেক, তাহলে সেক এ এখানে হবে 5/3। তারপর হচ্ছে tan, তো এখানে লেখাই আছে tan a, এখানে 4/3, আর tan a, তারপর হচ্ছে cot a, তাহলে কট হবে এখানে 3/4। আসলে এই চিত্রগুলো আমাদের নিজেদের একটু খেয়াল করে লিখতে হবে। যখন এরকম দেখবো যে আমাদের এমন হইতে পারে অতিভুজের মান বের করতে হইতে পারে, আবার অনেক সময় এমন দেখা যাবে এই যেমন কজের মানটা দেওয়া থাকতে পারে, তোমাকে বলবে যে কজ ইকুয়াল যদি 3/4 হয়, তাহলে এই কোণের মানের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাটটা একটু মনে রাখলে ভালো, যে এখানে যদি 4 হয়, এখানে যদি 3 হয়, তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার যোগ করলে হবে হচ্ছে 25, কে রুট ওভার করলে হবে 5। আবার 5 স্কোয়ার থেকে আমরা যদি 3 স্কোয়ারকে বাদ দিই,
তাহলে হবে হচ্ছে 16, 25 থেকে 9 বাদ দিলে হবে 16, 16কে রুট ওভার করলে হবে 4। এভাবে কিছু জিনিস মনে রাখতে হবে আমাদের। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।